আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারী ও নাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। এই কোর্সে আমরা হাজারী ও নাক স্যারের রসায়ন বইয়ের অনুশীলনী যতগুলো এমসিকিউগুলো রয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করে নেব। তো তার এই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রে অধ্যায় 2 গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা সলভ করব। তো এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি 6 থেকে 7টা ক্লাস লাগবে। তো প্রতিটি ক্লাসে আমরা 20 থেকে 25টি করে এমসিকিউ ভাগ করে নিয়েছি। তো আমাদের সাথেই থাকো, আমরা আস্তে আস্তে সবগুলো এমসিকিউ সলভ করে নিব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, রাদারফোর্ডে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? দেখো, আমরা যখন রাদারফোর্ড যে পরীক্ষাটা করছিল ও একটা পর্দা ব্যবহার করছিল, হ্যাঁ, যেখানে যে ইলেকট্রনগুলো গিয়ে ওই পর্দাতে যখন পড়লো তখন কি হলো, ওখানে অনুপ্রভা যেটা সেটা সৃষ্টি করে। তো তো ওখানে রাদারফোর্ড জিঙ্ক সালফাইডের একটা পর্দা কিন্তু প্রলেপ করে দিয়েছিল, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা ওখানে দিয়ে দিয়েছিল। তো এই পর্দা কি করবে, ওখান থেকে অনুপ্রভা যেটা ওটা সৃষ্টি করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে জিঙ্ক সালফাইড। হ্যাঁ, অনেক সময় আবার জিঙ্ক সালফাইডও দিয়ে দিতে পারে, ওটা না, জিঙ্ক সালফাইডটা মনে রাখবা। এটা ইজি, এটা তো সবাই পারো, সে ছোটবেলা থেকে পড়ে আসছো। আচ্ছা, পরের প্রশ্ন, 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? আচ্ছা দেখো, 3p এটা খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারো। দেখো, এই 3p মানে কি, n মানে হচ্ছে 3, আর p মানে কি, দেখো p মানে হচ্ছে আমরা জানি যে s p d f, শূন্য দিয়ে শুরু করে, 0 1 2 3। ওকে, এখন দেখো, তাহলে এস এর জন্য 0, পি এর জন্য হয় কত, 1, পি এর জন্য অনলি 1। তাহলে এখানে কত আসবে, 1 আসবে, 1 আসবে। তো এন এর মান কত হচ্ছে, এন এর মান 3, আর এল এর মান হচ্ছে 1। তো এই সেটটা দেখলেই পাই। তো এন এর মান দেওয়া আছে 3, আর এল এর মান দেওয়া আছে 1, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্নে আগাই। 3 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে বলা আছে কি, দেখো, একটি মৌলের পরমাণুর বহিঃস্তরে 2টি অরবিটালে ইলেকট্রন বিন্যাস হলো। দেখো, সবার শেষে 2টা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, 3d10 4s1। এটা কিন্তু সেই বিখ্যাত কপারের ইলেকট্রন বিন্যাস, যা হচ্ছে একটা ইলেকট্রন 3d-তে এসে পূর্ণ করে। তো এটা ইতিমধ্যে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তারপরে বলতেছি যে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোথায় নির্ণয় করতে হবে। অবস্থান কোথায়, এটা হচ্ছে 4 তো আছে, তার মানে চতুর্থ পর্যায়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সবগুলি চতুর্থ পর্যায়ে আছে, এখানে একটা তৃতীয়টাতে নিবাদ। আর এখন লাগবে যে গ্রুপ নাম্বার। তো গ্রুপ নাম্বার দেখো, এই যে এস এর মাথা 1, তার মানে এটা অবশ্যই 11 নম্বর গ্রুপে। আর এই জায়গায় কি কি দেওয়া আছে দেখো, এখানে দেখো এই 11 কিন্তু দিয়ে রাখছে, আবার 1b দেওয়া আছে। তো আগের যে পর্যায় সারণীটা ছিল ওখানে ওখানে কিন্তু এই যে 11কে 1b দ্বারা লিখতো, যেগুলো ডি মূলক বলো, মানে ডি মূলকে যে বলগুলো চলে গেছিল ওগুলোকে কিন্তু এই বি দ্বারা প্রকাশ করতো, এসপি এগুলো হচ্ছে এ দ্বারা প্রকাশ করতো। তাহলে ডিতে চলে গেছিল, এই জন্য 1b, মানে 11 এর পরিবর্তে 1b লিখতো, 12 হলে 2b, 13 হলে 3b, এভাবে আর কি আগের এগুলো লিখতো। তো সঠিক উত্তর হবে এখানে চতুর্থ পর্যায়ে গ্রুপ 1b। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, যে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি? সর্বাধিক তরঙ্গ একদম জিরো থেকে আসে, যেগুলো আসছিল, তো যেই 4টা পড়ছে সবার উপরে দেখলাম আমরা, যে রেডিও টেলিভিশন, যে মহাজাগতিক রশ্মিগুলো, এগুলো সবার উপরে থাকে, মানে সর্বাধিক পরিসরে। তাহলে এখানে দেখো ইউবি এগুলো তো ছোট, অবলিত একটু বড় আসছে, এক্সট্রা আর ছোট, টেলিভিশন বা রেডিও বা টেলিভিশন, এই তরঙ্গটা সবচেয়ে বড় হবে। আচ্ছা দেখো, এখন নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য সঠিক হবে? আচ্ছা, তো ডি ইলেকট্রনের জন্য 4টি কোনটা সঠিক হবে দেখি। এখানে যেহেতু 4 দেওয়া আছে, 4 এর পর কোনটা হইতে পারে একটু দেখি। ডি, একটু খেয়াল করো, ডি এর জন্য মান, এল এর মান কত আসতে পারে? আমরা সেই একটু আগে দেখে আসছিলাম যে এস পি ডি এফ, ঠিক আছে, এখানে হচ্ছে 0 1 2 3 দেখে আসছিলাম। তো ডি এর জন্য কিন্তু 2 দেখছিলাম। এটা যদি দেখি তাহলে আমরা একটু ছাঁটাই করতে পারবো। দেখো, এখানে এল এর মান 3, তাহলে এটা বা এটা রাইট ধরতে পারি।
এটা কিন্তু বাদ, এটা রাইট ধরতে পারি। তার মানে এই দুইটার ভিতর যে কোনো একটা কিন্তু হয়ে যাবে। এবার একটু আমরা আরো যাচাই বাছাই করে দেখো, এই যে এখানে জিরো, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা কখনোই জিরো হবে না। এটা কি থাকে, এটা থাকে হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ঠিক আছে, হয় এটা এদিকে ডান দিকে ঘুরবে বা বাম দিকে ঘুরবে, এরগুলো বোঝাচ্ছে। এখানে জিরো কখনো হবে না, তাহলে এটা সবার আগে বাদ। বাকি থাকে কোনটা, এটা। এভাবে কিন্তু অপশন টেস্ট করেও তোমরা খুব সহজেই অ্যান্সার বের করে ফেলতে পারো। নেক্সট কোশ্চেন, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অসম্ভব বা অবাস্তব, কোনটি অবাস্তব হবে? মানে এই কোয়ান্টাম সংখ্যার সেটগুলো একটু খেয়াল করবা, একটু ট্রিক্স খাটাইলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, একটু অপশনগুলো টেস্ট করলে পারবা। দেখো 3 এর পর 2 সম্ভব, এগুলো 2 হলে এটাও সম্ভব, 0 হলে 0 সম্ভব। ওকে, 3 এর পর 2, এই দেখো কি করছে, তো এল এর পর এম এর মান দিয়েছে -3, এটা কি কোনোভাবে সম্ভব হয়? এম এর মানটা কিভাবে আসে দেখো, এটা একটু আমি তোমাকে দেখাই। এখন দেখো এখানে এন এর মান দেওয়া আছে 3, এল এর মান দেওয়া আছে 2, এম এর মান কত হবে বলো তো? যদি 2 হয় তাহলে এম এর মান হবে +-2। +-2 মানে হচ্ছে তো জানো যে 5টা হয়, +2 +1 0 এভাবে যাচ্ছে। তো এখানে সর্বোচ্চ +2 পর্যন্তই হোক বা -2 পর্যন্তই হোক, কিন্তু এখানে কি -3 হওয়ার কোনো পসিবিলিটি আছে? কোনোভাবেই পসিবিলিটি নাই, তাহলে এটা অবাস্তব। পরের প্রশ্ন চলে যাই। তো নাইট্রোজেন যেটা রয়েছে, নাইট্রোজেন আইসোটোপ, নিউট্রন আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বিয়োগ করো, 15 থেকে 7 বিয়োগ করো, কত হয়? 8 হয়। এগুলো কি আর বোঝাবো? মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এমআরআই। এমআরআই করি, মস্তিষ্কের যত কাজ আছে সব এমআরআই দিয়ে করি। এমআরআইতে খুব সুন্দরভাবে ইমেজটা পাই আমরা। আচ্ছা, জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতি ব্যবহার করবা? ইউভি রশ্মি। ইউভি রশ্মি দিয়ে আমরা জাল নোট শনাক্ত করি, আল্ট্রাভায়োলেট রে। যে আমাদের আসল যে নোটটা থাকে ওই নোটটা কি হয়, একটা ঝিলিক মারে ইউভি রশ্মি। যখন ইউভি রশ্মি নিচে দেয় তখন একটা আল্ট্রাভায়োলেট রশ্মি, একটা ঝিলিক পাওয়া যায়। তো আমরা এখানে ইউভি রশ্মিটা ইউজ করব। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরের একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এটা তোমরা সূত্র দিয়ে মনে রাখতে পারো। যে মনে করো যে যেটা ছিল 2πr এর একটা সূত্র ছিল, ঠিকই তো লিখলাম, 2πr সমান n ল্যামডা। এই তো, তো এটা দ্বারা বুঝাইছিল যে কয়টি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এটা হচ্ছে ডিরেক্ট নাম্বার, এখানে যতটা শক্তিস্তর থাকবে ততটাই। শক্তিস্তর কত? চতুর্থ, তার মানে হচ্ছে চারটা উপায়, এই যে 4টা। ঠিক আছে, এটা এত সূত্র দরকার নেই, মনে রাখবে এখানে যত শক্তিস্তর তত, যত শক্তিস্তর তত, সূত্র লেখার দরকার নেই। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গের বর্ণালী সৃষ্টি করে? একদম মুখস্থ, 590, 500 না 900, হ্যাঁ 590, এটা একদম মুখস্থ রাখতে হবে। রিডবার্গ ধ্রুবকের মান কত? এই ধ্রুবক দিয়ে দেয় তোমাদের বেশিরভাগ সময় প্রশ্নে, তারপর মুখস্থ থাকা বেটার। কারণ এই ধরনের প্রশ্ন চলে আসলে কি করবা, তোমাদের মেডিকেলে বেশিরভাগ এগুলো চলে আসে, মেডিকেল বা একাডেমিতে চলে আসলো, তখন এগুলো মুখস্থ ছাড়া বিকল্প নাই। এই যে এটা আমার কাছে আরো সুবিধা লাগে, যেমন আমি এইভাবে মনে রাখি। এই যে 10 লিখবো, 9 লিখবো, আচ্ছা 10 লিখলাম, 9 লিখলাম, এরপর আবার শুরু হবে 6 7 8। ঠিক আছে, এভাবে কিন্তু শুরু হয়, এভাবেও মনে রাখতে পারো। এটা ভাবি সেন্টিমিটার আসবে, যাই হোক এখানে মিটার দেওয়া আছে। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। তো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন চলে আসছে আমরা। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, এই যে আমাদের কম্পাঙ্কের যে সমীকরণগুলো পাইছিলাম, যে কম্পাঙ্ক দেওয়া ছিল, ওগুলো 1/λ, sc/λ, হ্যাঁ এগুলো ঠিক আছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের যে সমীকরণটা, এইচ মিউ, এটা দিয়ে শক্তি বের করা যায়। আর এখানে এটা কি, এটা তো না, এটা কোনো সূত্রের ভিতরে পড়ে না, তাহলে এই সমীকরণটি সঠিক নয়। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান একটু আগে বললাম নাকি, না ওটা তো রিডবার্গ। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে এই যে 6.626 × 10⁻34 জুল।
এটা অবশ্যই মাথায় গেঁথে রাখতে হবে। ওকে, এটা হবে প্লাঙ্কের ধ্রুবক। তোমরা আবার অ্যাভোগাড্রোর ধ্রুবক মনে রেখো না। আচ্ছা, এটা কি হলো? বোর ব্যাসার্ধের মান কত? আচ্ছা, বোর ব্যাসার্ধের মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 5.292 10⁻⁻1 মিটার। এগুলো মুখস্থ ছাড়া উপায় নেই, অনেক কিছু মুখস্থ করতে হয়। আচ্ছা, নিচের কোনটি কম্পোজিট কণিকা? তো কম্পোজিট কণিকা এখানে ডিউটেরিয়াম না, ডিউটেরিয়াম না, ডিউটেরন। এখন দেখো ডিউটেরন জিনিসটা কিন্তু ওই ডিউটেরিয়ামটা কি নির্দেশ করে, কিন্তু যদি বলছে কম্পোজিট কণিকা, কণিকা হচ্ছে ডিউটেরন, ডিউটেরিয়াম না, কিন্তু এটা কিন্তু ডিউটেরিয়ামকে নির্দেশ করে। আচ্ছা দেখো, এখানে মেসন মেসন কণার সময় কম্পোজিট কণিকা বলতে চায়, কারণ এখানে দুটা নেগেটিভ এবং পজিটিভ যে কোয়ার্ক থাকে ওগুলো থাকে, তো এটাকে বলতে চায় কিন্তু বলে না, ঠিক আছে। তবে এটা কি হবে, মৌলিক কণিকা হলে এটা অস্থায়ী মৌলিক কণিকা মিশ্রণটা, তবে ডিউটেরনটা হচ্ছে এখানে কম্পোজিট কণিকা, এটা মনে রাখবে। ডিউটেরন। আচ্ছা, নিচের কোন জোড়া আইসোবার, কোন জোড়া আইসোবার, বার মানে বর, বার মানে বর, বর কোনটা সমান দেখো, এই 14 এটা সমান, এটাই আইসোবার, মনে থাকবে। ওকে, আবার দেখি, ও আইসোটোন চলে আসছে, আইসোটোপের পাল্লায় পড়লাম। আচ্ছা দেখো, ওই সময় পড়লাম বার, এখন আছে কি টোন, মনে রাখবা এই যে বার, বারে হচ্ছে কি ভর, টোন, টোনে কি হয় নিউট্রন, নিউট্রন। আর টোপ, এই টোপ, এই টোপে কি হবে, টোপে হবে প্রোটন, মনে থাকবে। আচ্ছা, মানে এগুলো সমান, এগুলো সমান থাকবে। আচ্ছা, আমরা চিন্তা করতেছি টোন নিয়ে, টোন মানে হচ্ছে আইসোটোন, মানে আইসোটোন মানে হচ্ছে নিউট্রন কোনগুলো সমান হবে, নিউট্রনগুলো হিসাব করি, ক্যালকুলেশন করি। এটা কোনোভাবেই না, ছয় এটাও হইবে না, এটা 8 8, হ্যাঁ এই যে এটা, এটা সমান হবে, কারণ এখানে 8 8 করে আসতেছে নিউট্রন সংখ্যা, তার মানে এটা সমান। কার্বন অক্সিজেন। তারপরে আসি, নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ নামে পরিচিত? এই যে ডি ব্রগলি সাহেব ল্যামডাকে সমীকরণটা দিছে, এই যে ল্যামডা এইচ বাই এমবিও। তো এখানে ওর কি প্রমাণ করতে চাইছিল যে তরঙ্গ একটা, যে কোনো, যে আমরা যাই দেখি এগুলো হচ্ছে বস্তু, এগুলো তরঙ্গ আছে আবার কণা ধর্ম আছে, মানে সবকিছু তরঙ্গ এবং কণা ধর্ম আছে, এটা প্রমাণ করতে চাইছিল। তো ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকাগুলো আছে এগুলোর মেনলি তরঙ্গগুলো সহজেই বের করা যায়, কিন্তু বড় যেগুলো মনে করো যে বড় একটা বল, এগুলো আসলে তরঙ্গ খুবই কম হয়, তাই এটা আমরা বের করতে পারি না। ছোটগুলো যেমন ছোট ছোট যেগুলো আছে ওগুলো বের করতে পারি। তো ও বলতে চাইছিল যে এই তরঙ্গ সাথে এই ভরবেগ, ভরবেগের একটা সম্পর্ক স্থাপন করছে, মানে একটা কণা আর তরঙ্গ দুটো একটা সম্পর্ক স্থাপন করছে ব্রগলি সাহেব। কণিক ভরবেগের সমীকরণ কোনটি? কণিক ভরবেগের সমীকরণ এই যে mvr nh/2π। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটার সমূহ ইলেকট্রনের বিন্যস্ত হয়? ওই যে আফবাউ কি করে, আগে কম শক্তি স্তর থেকে যাবে ইলেকট্রন, তারপর আস্তে আস্তে বেশি শক্তি স্তরে যাবে, ওই যে যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা মনে রাখতে হবে, 1s 1s 2s 2p 3s 3p 3d 4s, এই যে আছে না যে বিরাট সিকোয়েন্সটা, এটা হচ্ছে আব্বল নীতি আকারে চলতে থাকে। আচ্ছা, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা? যে উপশক্তি স্তরে আমরা জানি যে 2, এই যে 2l+1, এটা সূত্রটা, এগুলো মুখস্থ থাকবে। কোন অঞ্চলের হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজে উদ্ভব ঘটে? আচ্ছা, ব্র্যাকেট সিরিজ, কোন অঞ্চলের হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজ উদ্ভব ঘটে? আচ্ছা, যে আমাদের সিরিজগুলো রয়েছে, সিরিজগুলো তো অবশ্যই মনে রাখতে হবে, তাই না? লাইম্যান থেকে শুরু করে, লাইম্যান, ঠিক আছে, তারপর কি বামার, প্যাচেন,
তারপর কি আছে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট পেয়ে গেছি। আচ্ছা এটা এটা কয় নম্বরে আসলো? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। এই মনে রাখবে এই পর্যন্ত প্রথম দুইটা। এটা হচ্ছে ইউভি, প্রথমটা হচ্ছে ইউভি আলট্রাভায়োলেট রে, আর পরেরটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান। আর বাকি যারা আছে এরা কি অবলোহিত, এটাকে আয়ার দ্বারা ইয়া করে, ইনফ্রারেড রে যেটা অবলোহিত। তাহলে প্যাচেন ট্যাচেন ফান্ডা ফুন্ডা পরে নিচে যা আছে সবই কি আয়ার, এখানে আয়ার অংশ। আমরা লাস্টের দিকে চলে আসছি, 25টা কোশ্চেন সলভ করব এই ক্লাসে। 24 নম্বর প্রশ্ন যে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টি লোব থাকে? এই লোবে 4টা লোব থাকে, আমাদের ডি অরবিটালে দেখছিলাম। এই যে এরকম 4টা লোব আমি আঁকে দেখাই, সরি কি হলো, এই যে 4টা লোব থাকে, ঠিক আছে? এই যে 4টা লোব থাকে, সুন্দর করে 4টা লোব থাকে। কয়টা লোব থাকে? 4টা। লাস্ট কোশ্চেন এই ক্লাসের, দেখো কি বলেছে, এন এর মান 2, এল এর মান 1, এম এর মান 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? একটু খেয়াল করো। এন টু এল 1 এটা দিয়ে আমরা ঠিক বলতে পারবো না, কারণ এন টু মানে হচ্ছে যে 2 আছে, ঠিক আছে, এল এর মান মানে হচ্ছে পি, সেটাও পাইছি। এখন এম দিয়ে আমাদের নির্ধারণ করতে হবে আসলে কোনটা হবে। তিনটার ভিতরে যে কোনো একটা হবে, এটা তো আগেই বাদ, কারণ এল এর মান 1। এই তিনটার ভিতরে যে কোনো একটা হবে, এটা বাদ, এটা আগে কাটি। ওকে, এখন দেখো আমরা যদি একটা ঘর করি, তো এল এর মান 1 হলে এম এর মান কত হয়? প্লাস মাইনাস 1, তার মানে হচ্ছে 0, প্লাস 1 মাইনাস প্লাস 1, এখানে মাইনাস 1, ঠিক আছে? এখন দেখো তাহলে কি কি হইতে পারে, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে পি জেড ওয়াই আর কি, পি জেড এক্স জেড ওয়াই। ওকে, এখন দেখো এটার মান কি? এম এর মান, এর মান কিন্তু প্লাস 1, ওকে প্লাস 1, তাহলে কোথায় পড়ছে? পি ওয়াই এর ভিতর পড়ছে কিন্তু, তাহলে এখান থেকে হবে পি ওয়াই। ওকে, আলটিমেটলি এখানে তোমার এইভাবে অ্যাকচুয়ালি বের করা যায় না, সবগুলি নির্দেশ করে। তো আমরা যেহেতু পড়তেছি, আমাদের অ্যাডমিশন বা বিভিন্ন একাডেমিতে পড়তেছি, আমরা এইভাবেই দেখাবো আর কি, করে আসবো। তো এই ছিল যে গুণগত রসায়ন প্রথম পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টারটা, তার প্রথম ক্লাসটা। তো আগামীতে আমরা পরবর্তী যে এমসিগুলো রয়েছে ওগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সলভ করবো, ঠিক আছে? পরের ক্লাসগুলোতে আমাদের সবাইকে আমন্ত্রণ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।